বাজেটে কিছু পরিবর্তন এনে অর্থ বিল পাস। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এবছর মুদি দোকান ও কাঁচা বাজার ভ্যাটের বাইরেই থাকছে। করমুক্ত আয় 4 লাখ টাকা নির্ধারণ। প্রস্তাবিত বাজেট জীবন বান্ধব বললেন প্রধানমন্ত্রী। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। সচল করা হবে কর্মসংস্থানের চাকা। না ফেরার দেশে বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার, অশ্রুসিক্ত অনুজ ও স্বজনরা। দেশকে ভালোবাসছেন এবং দেশের সঠিক নেতৃত্ব তারা দিয়েছেন। এদেশের সূত্রপাত, দেশের জন্মলগ্ন, এদেশের যদি কেউ পুরোটা থাকেন সেটা মোস্তফা মনোয়ার সাহেব। সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া এবং তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ভাঙছে তাপমাত্রার রেকর্ড। প্রাণহানি 1300। এল নিনোর প্রভাবকেই দুষছেন বিশ্লেষকরা। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স, সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। বিশ্বকাপের উন্মাদনার মধ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিনোদন কেন্দ্র সান পেদ্রো স্কোয়ারে বন্দুক হামলায় একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানান, ঘটনাস্থলটি বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য ফ্যান জোন হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তবে হামলার সময় সেখানে কোনো ম্যাচ সম্প্রচার চলছিল না। ঘটনার পর পুরো এলাকায় ঘিরে ফেলে পুলিশ। একাধিক পুলিশের গাড়ি ও জরুরি সেবাকর্মী মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। হামলার পর স্কোয়ারের বেশিরভাগ বার ও রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়। ঘটনার কারণ এবং হামলাকারীর পরিচয় জানতে তদন্ত করছে পুলিশ। মুদি দোকান ও কাঁচা বাজার আগামী অর্থ বছরে ভ্যাটের বাইরেই থাকবে। আর করমুক্ত আয় বাড়িয়ে 4 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। কমছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের করের বোঝাও। প্রস্তাবিত বাজেটে এমন সব পরিবর্তন এনে সংসদে পাশ হয়েছে আগামী অর্থ বছরের অর্থ বিল। মঙ্গলবার বিলে চূড়ান্ত অনুমোদন দেয়া হবে। বর্তমান সরকারের প্রথম বাজেট প্রস্তাবের উপর সংসদে গেল কয়েক সপ্তাহে চলেছে আলোচনা সমালোচনা, যার মধ্যে অন্যতম ছিল জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার বিষয়। জনমনে প্রশ্ন থাকায় তা বাদ দেওয়ার প্রস্তাব দেন খোদ প্রধানমন্ত্রী। স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শন সংক্রান্ত একটি বিধান নিয়ে জনমনে কিছু নানা প্রশ্ন উদ্বেগ আমরা লক্ষ্য করেছি। অনেকেই প্রকৃত মূল্যে জমি রেজিস্ট্রেশন করেন না। তাই করদাতাগণকে ঝামেলামুক্ত করার জন্যই কিন্তু এই বিধানটির প্রস্তাব করা হয়েছিল। কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন। অনেকের এক্সপ্লেনেশন হচ্ছে এটা বোধহয় এরকম। আমি মাননীয় স্পিকার, জনগণের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। তার দেয়া অন্যান্য প্রস্তাবের মধ্যে ছিল করমুক্ত আয়ের সীমা 3,75,000 টাকার বদলে 4 লাখ করা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্পোরেট করহার 10 থেকে কমিয়ে 5%, ব্যাংক দলিল রেজিস্ট্রেশনে TIN এর বাধ্যবাধকতা প্রত্যাহার, ওষুধ তৈরিতে ব্যবহৃত মধুর শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে বেশ কিছু খাতে করের বোঝা কমানো। প্রধানমন্ত্রীর এসব সংশোধনে গ্রহণ করে অর্থবিল পাশের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। পৃথকীকরণ, কর ব্যবস্থার অটোমেশন, কর ফাঁকি রোধ এবং বিনিয়ন্ত্রণ ডিরেগুলেশন এর মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে ব্যবসা বাণিজ্য প্রসারের উদ্যোগ নিচ্ছে। পরে বাজেট আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় নেতারা। প্রশ্ন তোলেন সরকারের ব্যাংক ব্যবস্থার প্রতি অতি নির্ভরতা সহ বাজেটের বাস্তবায়নের বিষয়ে। ঋণের সুদ আমাদেরকে। অর্থমন্ত্রী তার সমাপনী বক্তব্যে বিভিন্ন নীতি সংশোধনের প্রস্তাব তুলে ধরেন সংসদে। অর্থ বিল 2026 সংসদে স্থিরীকৃত আকারে পাশ করা হোক। পরে কণ্ঠভোটে সর্বসম্মতভাবে অর্থ বিল পাশ হয়। সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল 2026 পাশ হলো। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এই কথা বলেন তিনি। বলেন, কৃষি বাঁচাতে পদ্মা ব্যারেজ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতিকে শৃঙ্খলায় ফিরিয়ে এনে বিনিয়োগ ও কর্মসংস্থানের চাকা সচল করা হবে।
ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করার লক্ষ্যেই বাজেট দেওয়া হয়েছে বলে জানান সরকার প্রধান। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের 18তম দিনে বাজেট আলোচনায় অংশ নেন সরকার দলীয় নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকল সংসদ সদস্যবৃন্দ, সার্বিক দিক বিবেচনা করে বড় বাজেট দিয়েছে সরকার বলে সংসদকে জানান প্রধানমন্ত্রী। বলেন, এবারের বাজেটের লক্ষ্য অর্থনীতিকে শৃঙ্খলায় ফিরিয়ে আনা, বিনিয়োগ ও কর্মসংস্থানের চাকা সচল করা। এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। বিভিন্ন বিষয় বিবেচনা করে মাননীয় স্পিকার যে বাজেটটি আমরা এখানে উপস্থাপন করেছি সেটি অবশ্যই আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে, আমাদের সর্বোচ্চ বুদ্ধি বিবেক জ্ঞান দিয়ে আমরা চেষ্টা করেছি এমন একটি বাজেট উপস্থাপন করতে যেই বাজেটটি শ্রেণী পেশা সমাজের সকল মানুষ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার সরকার ব্যক্তি স্বার্থে অর্থনীতিকে ধ্বংস করেছিল, সেখান থেকে দেশকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে চায় সরকার। এইবার যে আমরা যে বাজেটটি উপস্থাপন করছি, এই বাজেটের অন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে অর্থনীতিকে কিছু মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে বের করে নিয়ে এসে সাধারণ নাগরিকের, সকল নাগরিকের এতে অংশগ্রহণ করা এবং এর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, মর্যাদাপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। মাননীয় স্পিকার, সংসদে প্রধানমন্ত্রী জানান, বিএনপি সরকার কৃষি বান্ধব, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানান তিনি। বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে, সেই পানিটিকে আমরা ধরে রাখবো যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা কৃষক সহ সকলের কাছে পানি সরবরাহ করতে পারি। মাননীয় স্পিকার, এবার আমি আরেকটু উত্তরের দিকে চলে যাই এবং সেই উত্তরে অবস্থান করছে আমাদের তিস্তা। মাননীয় স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। আগামী অর্থ বছরে করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করতে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী। আসন্ন অর্থ বছরে 43 লাখ নারীর হাতে ফ্যামিলি কার্ড ও 43 লাখ কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেবে সরকার বলেও জানান তিনি। মানুষ দেশের। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা দুর্নীতি, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। চলতি বাজেট অধিবেশনে তিনি বলেন, সরকারের সদিচ্ছা থাকলে বাজেটে যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে তার চেয়ে বেশি রাজস্ব আহরণ সম্ভব। আর পাচারকৃত অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে সেই বিষয়ে বাজেটে কোনো দিক নির্দেশনা না থাকার সমালোচনাও করেছেন তিনি। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে জাতীয় সংসদে এই অধিবেশনে আলোচনা সমালোচনা করছেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। সোমবার অধিবেশনে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের পথে বড় বাধা দুর্নীতি। বাজেট বাস্তবায়ন বা উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি। জবাবদিহিতার অভাব, সততা স্বচ্ছতার অভাব, এটি আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ একদিনে দূর হবে না, কিন্তু কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে এবং পদ্ধতিগতভাবে যদি এটা আমরা শুরু করতে পারি তখন এটা সুফল আমরা পেতে পারি। তিনি বলেন, সরকারের সদিচ্ছা থাকলে বাজেটে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে তার চেয়েও বেশি আহরণ করা সম্ভব। বলেন, পাচারকৃত অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে সে বিষয়ে বাজেটে কোনো দিক নির্দেশনা নেই। সরকার নিজে যদি সৎ হয় এবং সদিচ্ছা থাকে তাহলে যে রেভিনিউ টার্গেট এখানে আমরা ফোকাস করেছি তার চাইতে বেশি রেভিনিউ আহরণ করা সম্ভব। ডাক্তার শফিকুর রহমান বলেন, গত 15 বছরে যারা গুম খুনের শিকার হয়েছেন তাদের দায়িত্ব সরকারকে নিতে হবে। তাদের অধিকার রয়েছে বাংলাদেশের। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মেধাবীরাই বাংলাদেশের গেম চেঞ্জার, শিক্ষার্থীরাই এগিয়ে নেবে ভবিষ্যতের বাংলাদেশকে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি জানান, শিক্ষার্থীদের নিজ আগ্রহের ক্ষেত্রে বিকাশের সুযোগ করে দিতে চায় সরকার। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসব কথা বলেন তিনি।
মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে আয়োজিত হয় ন্যাশনাল স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেজিং প্রোগ্রাম। চিনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, যার আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে। এই আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদে বিজ্ঞানীদের স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্টের স্টলগুলো ঘুরে দেখেন। ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবন ও অভিজ্ঞতা তুলে ধরেন প্রধানমন্ত্রীর সামনে। দেশব্যাপী 8,000 শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত জাতীয় পর্যায়ের সেরা 10 প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদেরকে সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজে আরো এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, হতাশা নয়, উদ্যমী হবে সফলতার শক্তি। যাদের সামনে এইরকম ভবিষ্যৎ আছে, যাদের মধ্যে এরকম মেধা আছে, ওই মাঠের মধ্যে যাদেরকে আমি দেখে এসেছি খেলতে, আমার কাছে মনে হচ্ছে ইয়েস, বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা। বছরে অন্তত একটি গাছের চারা রোপণে সবার প্রতি আহ্বানও জানান তিনি। আমরা সরকার থেকে তোমাদের জন্য এই যে খেলাধুলার ব্যবস্থা, ইনোভেশনের ব্যবস্থা, কালচারের ব্যবস্থা, এইগুলা তোমাদের জন্য আমরা সুযোগ করতে চাইছি, যাতে তোমরা খুব কনফিডেন্ট হয়ে গড়ে উঠতে পারো। এবং তোমাদের কনফিডেন্স দেখলে, তোমরা কনফিডেন্ট থাকলে আমি কনফিডেন্ট হয়ে যাব, আমার জোর বেড়ে যাবে তখন। কিন্তু তার বিনিময়ে তোমাদের কাছে একটা জিনিস আমি চাই, সবাইকে প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে। এর আগে একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী 29,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞের অভিযোগে ফাঁসির আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণাকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সাহস থাকলে দেশে এসে বিচার মোকাবেলার আহ্বান জানান তিনি। আর এদিকে জুলাই হত্যাযজ্ঞের একাধিক মামলায় দ্রুত আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেদেশেই অবস্থান করছেন। সম্প্রতি দেশটির গণমাধ্যম কর্মীদের দেয়া সাক্ষাৎকারে তিনি আবারও বলেছেন, শিগগিরই বাংলাদেশে ফিরতে চান তিনি। শেখ হাসিনার দেশে ফেরার ওই ঘোষণার বিষয়ে জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, এটি রাজনৈতিক স্ট্যান্ডবাজি, পালিয়ে না থেকে বিচারের মুখোমুখি হবার আহ্বান জানান। শেখ হাসিনা এই ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তিনি আসবেন, ভারত থেকেও বলে, বাংলাদেশ থেকেও তার কিছু অনুসারীরা বলে। এটা কি রাজনৈতিক উদ্দেশ্যে বলে, নাকি তার পক্ষে কোনো জনমত তৈরি করার জন্য বলে? সিম্পলি আমার কাছে যেটা মনে হয় যে এই সব কিছুই হচ্ছে একটা স্ট্যান্ডবাজি। আমরাও তো চাই যে উনি ফিরে আসুক, তার আপিলটা তিনি ফাইল করে মামলাটা মোকাবেলা করুক। তিনি আরও জানান, ট্রাইব্যুনালে এখন 24টি মামলা বিচারাধীন। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় শাহজাহান খান, আমির হোসেন আমু, সাবেক বিচারপতি মানিক সহ কয়েকজনের বিরুদ্ধে 10টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। একটা বিচারের প্রক্রিয়ার মধ্যে বহুবার তাকে আসার জন্য ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিন্তু তিনি আসলেন না। আর মঙ্গলবার হাসানুল হক ইনুর মামলার রায় ঘোষণা করবে ট্রাইব্যুনাল। রায়ে সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে প্রসিকিউশন। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। রং, রেখা আর কল্পনার এক অনন্য জগৎ গড়ে তুলেছিলেন মুস্তাফা মনোয়ার। পুতুলের মুখে হাসি ফুটিয়ে শিশুদের স্বপ্ন দেখে আর শিল্পকে মানুষের দুয়ারে পৌঁছে দিয়ে হয়ে উঠেছিলেন কয়েক প্রজন্মের প্রেরণা। সেই আলোকিত মানুষ 21শে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। তার মৃত্যুতে শিল্প সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। একটি তুলি থেমে গেছে, স্তব্ধ হয়ে গেছে অসংখ্য রঙের গল্প। যার হাত জড়পুতুলে প্রাণের স্পন্দন জাগিয়েছিল, সেই আজ চিরনিদ্রায়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সোমবার সকাল 9:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 21শে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। তার বিদায়ে শোকের ছায়া পুরো শিল্প সংস্কৃতি অঙ্গনে। বাবা আজকে সকালে 8:30টার দিকে এখান থেকে দুনিয়া থেকে চলে যায়।
তো এরপরে আমরা জানাজা পড়াবো ইনশাল্লাহ কালকে। ধানমন্ডির সেই পরিচিত বাড়িটি আজ যেন স্মৃতির ভারে নীরব। স্বজনদের চোখে শুধু অশ্রু, কণ্ঠে একজন অসাধারণ মানুষকে হারানোর বেদনা। সবাই স্মরণ করছেন এমন একজন মানুষকে যিনি বিশ্বাস করতেন শিল্পই পারে মানুষকে আরো সুন্দর করে তুলতে। আর্টের প্রায় সর্বক্ষেত্রেই স্যারের মানে পদচারণা ছিল। দেশকে ভালোবাসতেন এবং দেশের সঠিক নেতৃত্ব তারা দিয়েছেন এই প্রজন্মের জন্য। টেলিভিশনে তার পরিচালনায় যেসব কর্মকাণ্ড হতো সেগুলো অসাধারণ ছিল। টেলিভিশনের এদেশের সূত্রপাত, এদেশের জন্মলগ্ন, এদেশের যদি কেউ পুরোধা থাকেন সেটা মোস্তফা মনোয়ার সাহেব। মঙ্গলবার সকালে বাংলাদেশ টেলিভিশন ভবনে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা এবং দ্বিতীয় জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এই গুণী মানুষ। আজকে হয়তো দাফনটা হবে না, কালকে আগামীকাল, কারণ ওনার অসংখ্য গুণাগ্রহী আছেন সারা বাংলাদেশে। 11টার মধ্যে আমরা শহীদ মিনারে আসবো এবং জানাজা বাদ জোহর বিশ্ববিদ্যালয় মস্কে হবে এবং তারপরে আমরা বনানী কবরস্থানে ওনার দাফন করব। হয়তো আর কোনো ক্যানভাসে উঠবে না নতুন কোনো রঙের বিস্ময়, তারপরও মুস্তফা মনোয়ার হারিয়ে যাবেন না। তিনি বেঁচে থাকবেন প্রতিটি শিশুর কল্পনায়, প্রতিটি শিল্পীর অনুপ্রেরণায়, প্রতিটি রঙের গল্পে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণ গতিতে উষ্ণ হচ্ছে ইউরোপ। তাপপ্রবাহজনিত কারণে গেল কয়েকদিনে মহাদেশটিতে প্রাণ গেছে অন্তত 1300 মানুষের। এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এর মধ্যেই জার্মানি, পোল্যান্ড, লিথুয়ানিয়া, চেক প্রজাতন্ত্র সহ বেশ কিছু দেশে আগের সব রেকর্ড ভেঙেছে তাপমাত্রা। আর এই পরিস্থিতির জন্য এল নিনোর প্রভাবকেই দুষছেন বিশ্লেষকরা। সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।